আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রায় এক সপ্তাহ ছুটি কাটিয়ে আমরা আবার ক্লাসে ফিরে আসছি গত শনিবারে। তো আমার ধারাবাহিকতা মঙ্গলবার যারা প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে তাদের সাথে আমার মঙ্গলবার 12টা 10 ক্লাস। তো আজকে তারই ধারাবাহিকতায় ক্লাসে আজকে আমি উপস্থিত হয়েছি, তোমাদের সাথে আজকে কিছুটা সময় কাটাবো। তোমরা জানো যে আমরা মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করি। মনোবিজ্ঞান প্রথম পত্রের আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মনোবিজ্ঞানের শাখাসমূহ। প্রিয় শিক্ষার্থী, আমরা জেনেছি মনোবিজ্ঞানের সংজ্ঞা জেনেছি, আমরা মনোবিজ্ঞানের সাবজেক্ট ম্যাটার মানে বিষয়বস্তুগুলো আমরা জেনেছি। আজকে আমরা চেষ্টা করব মনোবিজ্ঞানের যে শাখাসমূহ হয়েছে কালের বিবর্তনে, সময়ের পরিক্রমায় এবং বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মনোবিজ্ঞানেরও অনেক শাখার উদ্ভব হয়েছে। সেই শাখাগুলো কি কি সেগুলো আমরা আজকে জানার চেষ্টা করব এবং সেই শাখাগুলো আমাদের জানা অতি জরুরি। কেন জরুরি সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো আমরা একটু বোর্ডে যাই যে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে মনোবিজ্ঞানের শাখাসমূহ বা ব্রাঞ্চেস অফ সাইকোলজি। তো আমরা জানি যে মনোবিজ্ঞান নিয়ে প্রথম আলোচনা হয়েছিল সেই 1875 সালে এবং 1879 সালে এসে এর জন্ম হয়। মানে টোটালি আমরা যেটা বলি যে ভূমিষ্ঠ হওয়া, যেমন আমাদের জন্ম হওয়া, ভূমিষ্ঠ হওয়া, এখানে মতভেদ থাকতে পারে। যেমন জন্ম, আমরা মনে করি যে যখন আমরা পৃথিবীতে আসি মায়ের পেট থেকে, এটা জন্ম। আসলে আমাদের জন্মটা তারও 9 মাস 10 দিন বা 9 মাস আগে হয়ে থাকে মায়ের পেটের মধ্যে, এবং আমরা 9 মাস 10 দিন পরে আমরা ভূমিষ্ঠ হই। যাই হোক, ঠিক সেভাবে যদি আমরা যাই তাহলে মনোবিজ্ঞানের সেই ভূমিষ্ঠ সাল হচ্ছে 1875 এবং জন্মসাল হচ্ছে 1875 এবং ভূমিষ্ঠ হচ্ছে 1879 সাল। আমরা জানি জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে উইলহেম উন্ট মনোবিজ্ঞানের জনক, যিনি মনোবিজ্ঞানের জন্ম দিয়েছেন লিপজিগ বিশ্ববিদ্যালয়ে। এবং তারপর থেকেই বিজ্ঞানের অগ্রযাত্রা অনেক হয়েছে। আজকে আমরা বিজ্ঞানের যে সুবিধাগুলো পাচ্ছি বিজ্ঞানের এই অগ্রযাত্রার ফলেই, তারই পরিক্রমায় মনোবিজ্ঞানেরও অগ্রযাত্রা হয়েছে এবং মনোবিজ্ঞানের শাখাসমূহ উদ্ভাসিত হয়েছে। তো প্রথম মনোবিজ্ঞানের যেই শাখা রয়েছে সেটি হচ্ছে সাধারণ মনোবিজ্ঞান বা জেনারেল সাইকোলজি। প্রিয় শিক্ষার্থী, সাধারণ মনোবিজ্ঞানের অন্য বিষয়ের একটা কেন্দ্রীয় রূপ এটাকে বলা হয়। এখানে মনোবিজ্ঞানের সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, যেমন বুদ্ধি, শিক্ষণ, ব্যক্তিত্ব, অন্তঃক্ষরা গ্রন্থি, প্রত্যক্ষণ, এইসব যেই অন্যান্য যে বিষয়গুলো বিশদ আকারে আলোচনা করা হয় অন্যান্য জায়গায়, সেই বিষয়গুলোকে এখানে ক্ষুদ্রার্থে নিয়ে আসা হয়। মানে কেন্দ্রীয় একটা রূপ বা সেন্ট্রাল টেন্ডেন্সি যেটা আমরা বলতে পারি, সেই একটা রূপ যে এইটা যদি আমরা অধ্যয়ন করি তাহলে এখানে মনোবিজ্ঞানের সাধারণ বিষয়গুলো আমরা বুঝতে পারবো বা জানতে পারবো। বা অনেকেই দেখি বলে থাকে যে যারা পড়াশোনা একেবারেই মনোবিজ্ঞান সম্পর্কে নেই তারা মনোবিজ্ঞানকে মনের বিজ্ঞান বলে থাকে। যদি তারা এই সাধারণ মনোবিজ্ঞান বা জেনারেল সাইকোলজি যদি তারা অধ্যয়ন করে তাহলে তারা আর মনোবিজ্ঞানকে মনের বিজ্ঞান বলবে না, তারা বলবে মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান, তারা বলবে মনোবিজ্ঞান মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। তারা সেখানে মানুষ এবং প্রাণীর যে সম্পর্কিত যে আচরণগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা মোটামুটি জানতে পারবে। তো যাই হোক, এরপরে রয়েছে পরীক্ষণ মনোবিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, এই পরীক্ষণ মনোবিজ্ঞান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোবিজ্ঞানের জন্য। কারণ এই পরীক্ষণ মনোবিজ্ঞান যদি না আসতো, পরীক্ষণ মনোবিজ্ঞানের যে ব্রাঞ্চ, যে শাখাটা, এই শাখাটা যদি না হতো তাহলে আসলে মনোবিজ্ঞানকে আমরা বিজ্ঞান বলতে পারতাম কিনা এটা কিন্তু একটা সন্দেহ রয়েছে। কারণ এক্সপেরিমেন্ট ছাড়া কখনোই বিজ্ঞান বলা যাবে না। পরীক্ষণ বা গবেষণা, হ্যাঁ, বিজ্ঞানের সাথে কিন্তু এই দুইটা বিষয় কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য পরীক্ষণ মনোবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম।
হ্যাঁ, এখানেই আমরা এই শাখা বের হওয়ার পরেই বা এই শাখা আসার পরেই মনোবিজ্ঞানের যে পরীক্ষণ যে দিকগুলো, হ্যাঁ, সেই দিকগুলো কিন্তু আমরা করতে পেরেছি। যেমন আমরা জানতে পেরেছি আমাদের প্রেষণাসমূহ সম্পর্কে জানতে পেরেছি, যে আমাদের অভ্যন্তরীণ যে প্রেষণাসমূহ এবং সেখানে কি হরমোন কিভাবে কাজ করে, এগুলো পরীক্ষা ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব হতো না। তাহলে এই পরীক্ষণ মনোবিজ্ঞানের উদ্ভাব বা ইনভেন্ট হওয়ার পরেই কিন্তু আমরা এই বিষয়গুলো জানতে পেরেছি। এই জন্য এই পরীক্ষণ মনোবিজ্ঞানের যে ভূমিকা মনোবিজ্ঞানের ক্ষেত্রে বা বিজ্ঞান হওয়ার ক্ষেত্রে, এটা আসলে কথা বলে বা লিখে শেষ করা যাবে না। তো যাই হোক, তাহলে আমরা এই পরীক্ষণ মনোবিজ্ঞান যদি আমরা মোটামুটি অধ্যয়ন করি, তাহলে আমরা মনোবিজ্ঞান কিভাবে অগ্রযাত্রায় এই বৈশ্বিক অগ্রযাত্রার সাথে এটা একটা সামঞ্জস্যতা রেখেছে, এটা আমরা মোটামুটি জানতে পারবো। এরপরে রয়েছে চিকিৎসা মনোবিজ্ঞান। চিকিৎসা মনোবিজ্ঞান, প্রিয় শিক্ষার্থী, আমরা যতটুকু আমরা জেনেছি যে একটা সময় চিকিৎসাটা একটা অবহেলিত একটা দিক ছিল, যে মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে যে সুচিকিৎসা দেওয়া, হ্যাঁ, এটা একটা অবহেলিত রোগ। আমরা এটাও অনেক সময় দেখেছি যে একটা সময় নাকি মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে ভাসিয়ে দেওয়া, মানে সুস্থতা ফিরিয়ে আনার জন্য যে কৌশলগুলো বা যে চিকিৎসা থাকা দরকার ছিল সেটা কিন্তু ছিল না। মানুষ জানতো যে তার এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রিক তার অসুস্থতা বা তার সুস্থতা, এটা মানুষ আদিমকাল থেকেই বুঝতে পেরেছিল। তো তখন মানুষ অসুস্থ হলে তখন তার মাথার খুলির মধ্যে আঘাত করে দেখা হতো, বা একটা কোনো কিছু জানার চেষ্টা করা হতো, বা কোনো রকম চিকিৎসা করার চেষ্টা করা হতো। হ্যাঁ, মানুষ বুঝতে পারতো যে তার সুস্থতার কেন্দ্রিক বা অসুস্থতার কেন্দ্রটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা ব্রেন। কিন্তু এর পরিণাম হয়তো খুব বেশি একটা ভালো হয়নি, কিন্তু পরিণাম ভালো না হলেও এর রেজাল্ট বা ফলাফল আমরা কিন্তু আজকের এই চিকিৎসা ক্ষেত্রে যে আমাদের আজকের যে উন্নয়ন বা ডেভেলপ, সেটা কিন্তু আমরা পেয়েছি। হ্যাঁ, কিন্তু সেখানে চিকিৎসা মনোবিজ্ঞানের একটা ধারা রয়েছে, বা যারা চিকিৎসা মনোবিজ্ঞানী তাদের একটা সিস্টেম রয়েছে। তাদের যে সিস্টেম সেটা হচ্ছে যে মানুষকে মানুষ মনে করা, মানুষকে মানুষ হিসেবে চিকিৎসা করা। যেমন আমরা অনেক জায়গায় এরকম চিকিৎসা দেখতে পাই যে শুধুমাত্র তাকে হসপিটালে নিয়ে যাওয়া, তাকে টেস্ট করানো, হ্যাঁ, তারপর তাকে ওষুধ প্রয়োগ করা, বা তাকে সিজার করা, এই ধরনের। কিন্তু তার সাথে আরেকটা বিষয় জড়িত, সেটা হচ্ছে মনুষ্যত্ব। আমি যখন যদি চিকিৎসক হই, আমার সামনে যদি পেশেন্ট আসে, তাকে আমি মানুষ হিসেবে দেখা। হ্যাঁ, এটা সাইকোলজি কিন্তু অ্যাপ্লাই করতে পেরেছে, যে তার সাথে কথা বলা। যেমন একজন চিকিৎসক যদি রোগীর সাথে সে যদি সুন্দরভাবে একটা ভালো ব্যবহার দেখিয়ে যদি কথা বলে তার রোগ নির্ণয়ে চেষ্টা করে, তাহলে কিন্তু রোগীর কাছে একটা সুস্থতা ভাব এমনি কিন্তু আগেই চলে আসে। তো এই জায়গাটায় কিন্তু মনোবিজ্ঞান কাজ করে। এই জন্য যারা ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করে বা চিকিৎসা মনোবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করে, তারা দেখবা বিভিন্ন হাসপাতালে তাদের খুব বেশি প্রভাব রয়েছে। এবং বিশেষ করে বহির্বিশ্বে যেটা হয় যে কাউকে চিকিৎসা করানোর পূর্বে, মূল চিকিৎসা আসার পূর্বে তাকে ক্লিনিক্যাল যে সাইকোলজিস্ট যিনি রয়েছেন তার সাথে কথা বলে, হ্যাঁ, তার একটা মনের মধ্যে একটা স্থিরতা নিয়ে এসে। যেমন মানুষ যখন অসুস্থ হয় তখন কিন্তু সে অস্থির থাকে, সে ভয়ে থাকে। তাহলে এই ভয়টা, এই অস্থিরতাটা কাটিয়ে আনাটা একটা চিকিৎসকের কাজ। মনোবিজ্ঞান ঠিক সেই জায়গাটায় কাজ করেছে। এরপরে যেই টেস্টের যেই ইয়েটা আসছে, এটা কিন্তু সাইকোলজি থেকেই কিন্তু এসেছে। কারণ আমরা যখন চিকিৎসকরা যখন চিকিৎসা করবে, কোথায় চিকিৎসাটা করবে? চিকিৎসাটা করার আগে জেনে নেওয়া যে তার আসলে সমস্যাটা কোথায়, কোন জায়গাটা সমস্যা হয়েছে। এটা টেস্টের ফলে কিন্তু চিকিৎসকরা কিন্তু জানতে পারে যে তার সমস্যাটা এই জায়গায়, তখন সেই জায়গায় চিকিৎসাটা করতে পারে। তাহলে এই চিকিৎসা মনোবিজ্ঞান আমাদেরকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। এরপরে আমরা দেখব যে শিক্ষা মনোবিজ্ঞান, এডুকেশনাল সাইকোলজি। আমরা প্রত্যেকেই জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। একটা জাতিকে সোজা হয়ে দাঁড়াতে হলে তার ওই জাতির শিক্ষার হার
ডেভেলপ করা দরকার। বর্তমান সরকার এই জন্য কিন্তু খুব কাজ করছে কিভাবে শিক্ষার হারটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, তো এই জন্য শিক্ষাটাকে অবৈতনিক করে ফেলেছে। এরপরে যেই শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছে, মানে শিক্ষার হার কিভাবে বৃদ্ধি করা যায়। তো যাই হোক, শিক্ষা মনোবিজ্ঞান এক্ষেত্রে ব্যাপক কাজ করেছে। শিক্ষা মনোবিজ্ঞান কী কাজ করেছে? যেমন একটা সময় ছিল যখন শিক্ষা ব্যবস্থা ছিল শিক্ষক কেন্দ্রিক, মানে শিক্ষক যা বলবে শিক্ষার্থীরা তা মেনে নেবে, বাধ্য হবে, মানে শিক্ষার্থীকে একটা বাধ্য কারণ। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান কিন্তু একেবারেই পরিবর্তন করে এনেছে। সেটা কীরকম? সেটা হচ্ছে যে এখন শিক্ষা ব্যবস্থা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ এখানে শিক্ষার্থীকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। এরপরে যে বিষয়টা, সেখানে যে শিক্ষার্থীদের যে একটা পরিবেশ দেওয়া, শিক্ষামূলক বা এমন জায়গা থেকে শিক্ষা, যেমন আমরা জানি শিক্ষার জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে স্থান। এটা স্থান একটা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার জন্য। তাহলে সাইকোলজি সেই জায়গাটা সুনিশ্চিত করেছে যে শিক্ষার স্থানটা কেমন হবে, শিক্ষার পরিবেশটা কেমন হবে, শিক্ষার শ্রেণীকক্ষের পরিবেশটা কেমন হবে, এটা কিন্তু সাইকোলজি বলে দিয়েছে। একজন শিক্ষকের আচরণ কেমন হবে, একজনের শিক্ষকের বাচনিক ভঙ্গি কেমন হবে, তার ভাষাগত সামঞ্জস্যতা কেমন হবে, এটা কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান কিন্তু বলে দিয়েছে। তাহলে আমরা যদি শিক্ষা মনোবিজ্ঞান অধ্যয়ন করি, তাহলে আমি শিক্ষক হিসাবে আমার কি কর্তব্য সেটা আমি জানতে পারবো। ঠিক তেমনইভাবে তোমরা যারা শিক্ষার্থী, তোমরা যদি এডুকেশনাল সাইকোলজি যদি অধ্যয়ন করো, স্টাডি করো, তাহলে তোমাদের আচরণটা কেমন হওয়া উচিত শিক্ষার্থী হিসাবে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। তাহলে এটা মনোবিজ্ঞানের, এই শিক্ষা মনোবিজ্ঞান এই মনোবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা। হ্যাঁ, কারণ এটা যদি এখানে যদি ফল করতো তাহলে কিন্তু পুরো দেশ ফল্ট হয়ে যেত। তাহলে আমাদের উচিত বেশি বেশি করে শিক্ষা মনোবিজ্ঞান অধ্যয়ন করা। তাহলে আমরা যে জায়গায় আছি, তাহলে আমরা কিন্তু জানতে পারবো যে আমাদের আচরণটা কেমন হওয়া উচিত। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে মনোবিজ্ঞানের যে শাখা আছে সেটি হচ্ছে শিল্প মনোবিজ্ঞান। ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। একটা দেশ যেমন দাঁড়িয়ে থাকে শিক্ষার ওপরে, ঠিক তেমনইভাবে শিল্প ওই দেশটাকে উন্নতির স্বর্ণ শিখরে নিয়ে যায়। এখন একটি দেশের শিল্প কারখানার প্রধান যে থিম, সেটা হচ্ছে উৎপাদন, প্রডিউস। এখন উৎপাদন কিভাবে বাড়ানো যায়, উৎপাদন কারা বাড়াবে, কারা করবে সেই কাজগুলো? সেই কাজ করবে ওই প্রতিষ্ঠানের যারা কর্মচারী রয়েছে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে কর্মসন্তুষ্টি। কর্মসন্তুষ্টির উপর সেই প্রতিষ্ঠানের উৎপাদন নির্ভর করে। এখন কর্মসন্তুষ্টিটা কেমন হওয়া উচিত? যেমন একটা প্রতিষ্ঠানে আমরা সাধারণত জানি এই শিল্প প্রতিষ্ঠান থেকে যত বেশি উৎপাদন হবে বা যত বেশি প্রডিউস হবে তত বেশি লাভবান। এখন এই প্রডিউস এর সাথে কি বিষয় জড়িত? এর সাথে জড়িত রয়েছে কর্মচারীদের কর্মসন্তুষ্টি। এখন কর্মসন্তুষ্টির সাথে আবার কি রয়েছে? কর্মসন্তুষ্টির সাথে রয়েছে যে ওই প্রতিষ্ঠানে কি পরিমাণে দুর্ঘটনা হয়, ওই প্রতিষ্ঠানে কি পরিমাণে কর্মচারীদের তাদের যে চাহিদাগুলো, সেই যে নিডসগুলো রয়েছে সেটা কীরকমভাবে পূরণ করা হয়। আমরা যদি একটু বহির্বিশ্বের দিকে তাকাই, তাহলে সেখানে প্রত্যেকটা কর্মকর্তা বা কর্মচারী যারা রয়েছে তারা ওই শিল্প প্রতিষ্ঠানটাকে নিজের মনে করে। নিজের কারণটা হচ্ছে কি, আমি একটু বলি। সেটা হচ্ছে যে ওই প্রতিষ্ঠানের যে মালিক, তার একটা নির্ধারিত নিড রয়েছে যে আমি এই প্রতিষ্ঠান থেকে এত পরিমাণে আমি আমার চাহিদাটা যেটা, এটা আমি চাই। এরপরে যেটা বেশি হবে এটা আমি প্রত্যেককে সমান পরিমাণে হোক বা তার যে বেসিক রয়েছে সেই বেসিক অনুযায়ী হোক, তাদেরকে বন্টন করে দেওয়া হবে। তাহলে কি হলো? ওই প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা মালিক নিয়ে গেল। এর বর্ধিত যেই মুনাফাটা, সেটা প্রত্যেকে তাদের বেসিক অনুযায়ী হোক বা সম পরিমাণে হোক, তারা
আলাদা আলাদাভাবে পেয়ে গেল। তাহলে যেহেতু ওই প্রতিষ্ঠান থেকে তারা মুনাফা পাচ্ছে, তারা স্যালারি তো পাচ্ছেই, এরপরে যেটা পাচ্ছে সেটা হচ্ছে মুনাফা। তাহলে মুনাফা কারা পায়? অবশ্যই মালিকরা পায় মুনাফা। কর্মকর্তা কর্মচারী তো মুনাফা পাওয়ার কথা না। হ্যাঁ, মুনাফা পাবে মালিক পক্ষ। তাহলে যদি কর্মকর্তা কর্মচারী মুনাফাটা পায়, তাহলে তারা কি মনে করে যে প্রতিষ্ঠানটা আমাদের। তাহলে এই প্রতিষ্ঠানটা যখনই তারা চিন্তা করে এই প্রতিষ্ঠানটা আমাদের, তখন সেখানে প্রডিউস কি বাড়বে না কমবে? কর্মসন্তুষ্টি কি বাড়বে না কমবে? অবশ্যই কর্মসন্তুষ্টি বাড়বে, অবশ্যই প্রডিউস বাড়বে, এবং যত বাড়বে ঠিক সেখান থেকেও তারা মুনাফাটা পেয়ে যাবে। তাহলে এটা হওয়া উচিত একটা শিল্প প্রতিষ্ঠানের মূল থিম। কিন্তু আমরা সেটা কতটুকু করতে পারছি? আমরা এই প্রচলনটা যদি আমরা বাংলাদেশে যদি চালু করতে পারি, তোমরা যারা শিক্ষার্থী, ভবিষ্যতে যারা শিল্প প্রতিষ্ঠানের মালিক হবে, তারা যদি এই ফর্মুলাটা ইউজ করতে পারো, তাহলে অবশ্যই তোমার শিল্প প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই ভাঙচুর, আমরা দেখতে পাই, আমরা কি দেখতে পাই? কর্ম অসন্তুষ্টি দেখতে পাই, আমরা দেখতে পাই কর্মত্যাগের পরিমাণটা খুব বেশি দেখতে পাই, আমরা দুর্ঘটনার পরিমাণটা বেশি দেখতে পাই। কারণটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে কি? কর্মসন্তুষ্টি এবং প্রডিউস, এই দুটা একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কর্মসন্তুষ্টি নাই, কিভাবে তুমি প্রডিউস বাড়াবে বলো? কিন্তু কর্মসন্তুষ্টি তুমি দিয়ে দেখো, তাহলে কিন্তু সেখানে উৎপাদনটা বেড়ে যাবে। তাহলে এটা হচ্ছে শিল্প প্রতিষ্ঠানের মূল থিম, এবং শিল্প মনোবিজ্ঞান কিন্তু সেই জায়গাটা নিয়ে গেছে বিশ্বের প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানে। সেখানে সাইকোলজি অ্যাপ্লাই করছে তারা, এবং তারা এগিয়ে গেছে। কিন্তু আমরা পারছি না। কিন্তু তোমরা যারা শিক্ষার্থী রয়েছ, আমার আবেদন থাকবে তোমাদের প্রতি যে তোমরা শিল্প প্রতিষ্ঠানের মালিক হও এবং সেখানে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি কি বলছে সেটা অ্যাপ্লাই করো। তাহলে কিন্তু তোমরা এগিয়ে যাবে এবং আমাদের দেশও কিন্তু এগিয়ে যাবে। এরপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে বিকাশ মনোবিজ্ঞান, ডেভেলপমেন্টাল সাইকোলজি, বিকাশ মনোবিজ্ঞান। বিকাশ, এখানে বিকাশ মানে বৃদ্ধি পাওয়া। আমি সাইকোলজির এই বিকাশটা কেমন সেটা তোমাদেরকে বলার চেষ্টা করছি। সে আমার বিকাশটা, আমি আমার মায়ের পেটে আমার শুক্রাণুর ডিম্বাণু, আমার না, বাবা মায়ের শুক্রাণুর ডিম্বাণুর মিলনের ফলে প্রথম একটা জাইগোটের সৃষ্টি হয়েছিল। সেই জাইগোট থেকে কিন্তু আমি, আমার মায়ের পেটে প্রথম যেটা হয়েছিল, শুক্রাণু এবং ডিম্বাণু মিলে জাইগোট সৃষ্টি হয়েছিল। খুবই ক্ষুদ্র। সেই জায়গা থেকে আস্তে আস্তে আমি বড় হয়েছি। কিভাবে বড় হয়েছি? সেখানে মায়ের অনেকগুলো দিক সেখানে উপযোগ্য হিসাবে কাজ করেছে। সেগুলো কি? একটা মায়ের বয়স, মায়ের আবেগ, মায়ের রক্তের আরএস উপাদান, মায়ের পুষ্টি। হ্যাঁ, এই বিষয়গুলো ওই জায়গায় আমার বিকাশের ক্ষেত্রে কাজ করেছে। তাহলে একজন মাকে, সে যদি সন্তান ধারণ করতে চায়, সে যদি গর্ভধারণ করতে চায়, তাহলে এই দিকগুলো তাকে ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? মায়ের বয়স ঠিক রাখতে হবে। সেটা নির্ধারণ করা আছে যে 18-র পর, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে 18 থেকে 35। একজন মা তার গর্ভধারণের সর্বোৎকৃষ্ট সময়টা হচ্ছে 18 থেকে 35, কোথাও কোথাও বলা আছে 20 থেকে 35। আমি 18 থেকে 35 ধরলাম, কারণ এই সময়ে মায়ের গর্ভধারণের যে যন্ত্র সেটা খুব সুস্পষ্ট থাকে, খুব বলিষ্ঠ থাকে, মা সহজেই গর্ভধারণ করতে পারে এবং ভূমিষ্ঠও করতে পারে। এখন এখানে গেল মায়ের বয়স। এরপরে মায়ের পুষ্টি, মানে একজন মাকে অবশ্যই পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে। কখন? ছোটবেলা থেকেই অভ্যাসটা তৈরি করতে হবে। এরপর মায়ের আবেগ বলতে এখানে মাকে যে বিষয়গুলো আছে, আবেগের যে বিষয়গুলো রয়েছে, যেমন অতিরিক্ত ভয় পাওয়া, তাকে অতিরিক্ত ভয় পাওয়া যাবে না। অতিরিক্ত হাসা, তাকে অতিরিক্ত হাসা যাবে না। অতিরিক্ত কাঁদা, তাকে অতিরিক্ত কাঁদাও যাবে না। তারপর রাগান্বিত হওয়া বা ক্রুদ্ধ হওয়া, এগুলো থেকে তাকে বিরত থাকতে হবে। তাহলে এরপরে মায়ের যে আরএস ফ্যাক্টরটা, এটা আমরা জানি যে নিকটাত্মীয়র মধ্যে বিবাহ হলে আরএস উপাদানগুলো যদি একই রকম হয়ে যায় বাবা এবং মায়ের, তাহলে সন্তানের জন্য সেটা ক্ষতিকর হতে পারে। এই জন্য নিকটাত্মীয়র মধ্যে বিবাহ না হয় উত্তম। এরপরে মা যদি কাজ করে থাকে, মা যদি কর্ম করে থাকে, সেই কর্মের পরিবেশটা অবশ্যই মায়ের জন্য ইতিবাচক হতে হবে। আমাদের মায়েরা কিভাবে কাজ করে গর্ভাবস্থায়, সেটা কিন্তু আমরা দেখি।
এই পরিবেশ থেকে মাকে একটা সুন্দর সুষ্ঠু স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে, যদি আমি ওই মায়ের কাছ থেকে একদম সুস্থ স্বাভাবিক একটা সন্তান চাই, বিকাশের একটা ধারা। এরপরে মার ওই মায়ের পেট থেকে সে 9 মাস 10 দিন পর সে এই পৃথিবীতে তার ভূমিষ্ঠ হবে। এখানকার পরিবেশটা ভূমিষ্ঠ হওয়ার পর তার যে পরিবেশ, প্রথমত হচ্ছে তার পরিবার, তারপর আস্তে আস্তে সে আরও বড় হবে, এরপর তার সামাজিক অবস্থা, এরপরে পুরো রাষ্ট্র। আমরা কি শিশুর স্বাভাবিক বেড়ে ওঠার জন্য যে সামাজিক পরিবেশটা দরকার সেটা কি আমরা তৈরি করতে পারছি বা করছি কিনা, এটা আমাদের করার কর্তব্য। আমাদের এই সোশ্যাল সাইকোলজি কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে কিভাবে শিশুর জন্য ওই পরিবেশটা আমাদেরকে তৈরি করে রাখতে হবে। তাহলে এটা আমাদের কর্তব্য। তাহলে আমরা কর্তব্য আমাদের আছে, কিন্তু আমরা জানি না। জানবো কিভাবে? কারণ আমরা তো এই বিকাশ বা এই ডেভেলপমেন্টাল সাইকোলজি বা সোশ্যাল সাইকোলজি আমরা পড়ি নাই। এটা আমাদেরকে অধ্যয়ন করতে হবে। আমরা অধ্যয়ন করলেই আমরা জানবো যে একজন মা সে যখন গর্ভধারণ করবে তার মধ্যে কি কি উপাদানগুলো তার মধ্যে থাকতে হবে, এরপরে ভূমিষ্ঠ হওয়ার পর আমার পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে পরিবেশটা কেমন হওয়া উচিত সেটা আমরা জানতে পারবো। তখনই আমরা সেটা তৈরি করতে পারবো। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখব মনোবিজ্ঞানের আর কি শাখা রয়েছে। আমরা যদি 7 নম্বরে যাই, সেখানে আমরা শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান দেখতে পাই। শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান, ফিজিওলজিক্যাল সাইকোলজি। শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান খুবই মজাদার একটা বিষয়। এটা পড়লে আমি আমার শরীর সম্পর্কে, আমার শরীরে কোথায় কি কাজ করছে এটা সম্পর্কে আমি জানতে পারবো। খুবই মজাদার। অনেকের কাছে হয়তো এটা কঠিন মনে হয়। কঠিন মনে হয় এই কারণ আমরা বিষয়টাকে আগেই কঠিন করে তুলি। আমি এটা অধ্যয়ন করলে আমি আমার সম্পর্কে জানতে পারবো, আমার শরীরে কোথায় কিভাবে কাজ করছে সেটা জানতে পারবো। এর চাইতে মজার আর কি হতে পারে? আমি জানতে পারবো আমার শরীরে 2 ধরনের স্নায়ুতন্ত্র রয়েছে, একটা কেন্দ্রীয়, একটা প্রান্তীয়। সেটা কি? ব্রেন মানে মস্তিষ্কটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এছাড়া আমার শরীরের মধ্যে অন্য যা কিছু আছে সব প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আমি জানতে পারবো যে আমার ইন্দ্রিয় রয়েছে 5টি, আমার 5টি ইন্দ্রিয় রয়েছে, এটা আমি জানতে পারবো। সেটা কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। এগুলোর কাজ কি সেটা আমি জানতে পারবো। যেমন আমরা জানি চোখ দিয়ে আমরা দেখতেছি, কান দিয়ে আমরা শুনতেছি, হ্যাঁ, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আসলে ব্যাপারটা কি? আসলে হচ্ছে চোখ আমাদেরকে দেখতে সহযোগিতা করতেছে। সরাসরি চোখ দিয়ে আমরা দেখছি না। চোখের কাজ হচ্ছে বাইরের উদ্দীপক থেকে উদ্দীপনাটাকে নিয়ে যাওয়া। কোথায় নিয়ে যাবে? চোখ বাইরের উদ্দীপনা সে কোথায় নিয়ে যাবে? সে নিয়ে যাবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, মানে ব্রেনে নিয়ে যাবে। ব্রেন মানে মস্তিষ্ক আমাকে দেখাবে, এরপর আমি দেখব। কর্ণ মানে কান, আমরা কান দিয়ে, কানের কাজ কি? শোনা না, কানের কাজ হচ্ছে শুনতে সহায়তা করা। মানে আমার বাইরের যে উদ্দীপনা রয়েছে সেই উদ্দীপনা, সেখানে শব্দ হতে পারে, আমি বা কারো কথা হতে পারে, যে কারো কথাগুলো আমি শুনছি, সেই শোনার ক্ষেত্রে কান সহযোগিতা করবে। কিভাবে সহযোগিতা করবে? যে এখানে কতগুলো প্রসেসিং রয়েছে, কানের মধ্যে 3টা ভাগ রয়েছে, সেই ভাগগুলো অতিক্রম করে সেই শব্দটা ব্রেনে চলে যাবে, মস্তিষ্কে চলে যাবে। মস্তিষ্ক সে শব্দগুলোকে একত্রীকরণ করবে, একটা নির্দিষ্ট প্যাটার্নে দাঁড় করাবে, এরপরে আমি শুনতে পাবো। এখন এই কথাগুলো যদি যারা পড়াশোনা করে নাই তাদেরকে যদি বলি তো তারা তো আমাকে পাগল বলবে। আসলে ব্যাপারটা এরকমই। তো এটা দ্বারা কি প্রমাণিত হয়? যে আল্লাহ কত মহাজ্ঞানী। হ্যাঁ, আল্লাহর প্রতি আমরা যে সিজদা দেব, সে যে ধর্মেরই হই না কেন, আমরা সিজদা তো দেই, এমনি এমনি তো দেবো না। কারণ তার জ্ঞানের যে লক্ষ্য, যে ইয়েগুলো, হ্যাঁ, যে বৈশিষ্ট্যগুলো, সেই কারণে তো দেব। যে দেখো যে আমি যখন দেখতে পাই সেখানে কতগুলো প্রসেসিং হয়ে 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 হয়ে
ব্রেনে চলে যায়, ব্রেন সেটাকে একটা নির্দিষ্ট প্যাটার্নে দাঁড় করায়, এরপর আমি দেখতে পাই। আর আমি কিন্তু তাকাইলে একজনকে দেখতে পাই। তাহলে এর মধ্য দিয়ে কতগুলো কাজ হচ্ছে, এরপর আমি তোমাকে দেখতে পাই, কিন্তু সেটা কত সামান্য সময়ের মধ্যে। হ্যাঁ, একেবারে কত সামান্য সময়ের মধ্যে আমি তোমাকে দেখতে পাই, কিন্তু কাজ হচ্ছে কি? তাহলে আল্লাহকে যে আমি সেজদাটা দেব, কেন দেব? তার এই যে গুণাবলী, তার এই যে মহান জ্ঞানের যেই সীমানা, হ্যাঁ, এটা কি কল্পনা করে শেষ করা যাবে? হ্যাঁ, কল্পনা করে শেষ করা যাবে না। তার এমনি তার কুদরতি পায়ের নিচে আমার সেজদাটা চলে যাবে, এমনি। এগুলো যখন আমি জ্ঞান অন্বেষণ, যখন জ্ঞান আমি অর্জন করব, যখন এই বিষয়ে আমি জ্ঞান অর্জন করব, তখন তার কুদরতি পায়ে আমার মাথাটা এমনি চলে যাবে, এমনি সেজদা চলে যাবে। এজন্য জ্ঞানের দরকার রয়েছে, জ্ঞান অর্জন করার দরকার রয়েছে, জ্ঞানের পরিসীমা বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। আমি শারীরবৃত্তীয় মনোবিজ্ঞানের কথা বলছি। এখানে স্নায়ুতন্ত্র, তারপরে তোমার এই যে পঞ্চ ইন্দ্রিয়গুলো, এগুলো উদ্দীপক থেকে উদ্দীপনা নিয়ে কিভাবে কাজ করছে, এগুলো যদি জানি, তাহলে তো আমি সারাদিন আল্লাহর কুদরতি পায়ের নিচে আমি সেজদায় পড়ে যাবো, যে এগুলো কিভাবে হচ্ছে, হ্যাঁ, কত দ্রুত হচ্ছে, কত জটিল কাজগুলো, কত জটিল কাজ, কিন্তু হচ্ছে অনেক দ্রুত, সামান্য সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়গুলো আমি জানতে পারবো কখন? যখন আমি শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান সম্পর্কে আমি যখন অধ্যয়ন করব, তখন আমি জানতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা দেখব যেটা রয়েছে, সেটা হচ্ছে কাউন্সেলিং। মনোবিজ্ঞান, নির্দেশনা মনোবিজ্ঞান, এটা আমরা অনেক সময় উপদেশ নির্দেশনার আমাদের প্রয়োজন হয়, গাইডের প্রয়োজন হয়। এখন প্রশ্ন হচ্ছে, গাইডটা কে দিবে? আমরা অনেক সময় কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা উপদেশ নিতে যাই, আমরা নির্দেশনা নিতে যাই, কিন্তু দেখা যায় তার ওই বিষয়ে জানাশোনা নাই, জ্ঞান নাই। তাহলে তার কাছ থেকে আমরা উপদেশ নিচ্ছি, নির্দেশনা নিচ্ছি, এবং আমরা বিপদে পড়ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জেনে থাকবে যে প্রতি শুক্রবার রাত 11টায় বাংলা ভিশন চ্যানেলে একটা প্রোগ্রাম হয়, যে আমি এখন কি করব। দেখবা সেখানে কারা কারা বসে থাকে। একজনের নাম আমি বলি, সেটা হচ্ছে ডক্টর মেহতাব খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান। উনি এই বিষয়ে কাউকে নির্দেশনা দিবেন, এই বিষয়ে উনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, এরপরে উনি নির্দেশনা দেন। কিন্তু আমরা কি করি? আমরা জানি না যে কার কাছ থেকে নির্দেশনা নিতে হবে, কার কাছ থেকে উপদেশ নিতে হবে। আমরা ভুল জায়গায় গিয়ে নক করি, ফলে আমরা ভুল করে বসে থাকি। যে লোক ম্যাথমেটিক্স সম্পর্কে যার কোনো জ্ঞান নেই, যদি তার কাছে আমি ম্যাথমেটিক্সের সলিউশন নিতে যাই, আমি কি পাবো? সলিউশনটা পাবো না। এই জন্য যারা এই বিষয়ে পড়াশোনা করেছে তাদের কাছ থেকে আমরা যাব, অথবা আমি এই বিষয়টা নিয়ে পড়াশোনা করব, আমি অধ্যয়ন করব বা স্টাডি করব, তাহলে আমি জানতে পারবো। এই জন্য এরই ধারাবাহিকতায় কিন্তু এই কাউন্সেলিং মনোবিজ্ঞানের কিন্তু সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই শাখাগুলো, মনোবিজ্ঞানের যে শাখাগুলো আমি আলোচনা করলাম, এগুলো কিন্তু কোনোটাই কিন্তু অবহেলা করার মতো নয়। প্রত্যেকটাই আমাদের জীবনের যে পরিক্রমা রয়েছে, এই পরিক্রমাগুলো ধারাবাহিকভাবে চলতে গেলে প্রত্যেকটি বিষয়গুলো আমাদের জানাটা খুব জরুরি, আমাদের জানতে হবে। এরপরে আমরা আরেকটা শাখা দেখব, সেটা হচ্ছে প্রকৌশল মনোবিজ্ঞান, প্রকৌশল ইঞ্জিনিয়ারিং সাইকোলজি। এই প্রকৌশল মনোবিজ্ঞানীদের কাজ কি? প্রকৌশল মনোবিজ্ঞানীদের কাজ হচ্ছে মানুষের উপযোগী করে যন্ত্রপাতির নকশা প্রণয়ন করা, মানুষের উপযোগী করে। কারণ যে যন্ত্রপাতিগুলো হবে, সেটা যদি মানুষ সঠিকভাবে ব্যবহার করতে না পারে, সদ্ব্যবহার করতে না পারে, সহজভাবে ব্যবহার করতে না পারে, তাহলে সেই যন্ত্র মানুষ কিন্তু ব্যবহার করবে না। যেমন আমরা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি সম্পর্কে একটু আগে আলোচনা করলাম, সেখানে নানা ধরনের যন্ত্রপাতি থাকে এবং সেখানে দুর্ঘটনার পরিমাণ একটা সময় খুব বেশি ছিল, কিন্তু এখন কমে গেছে। কেন? কারণটা হচ্ছে সেখানে যে যন্ত্রপাতিগুলো এখন সাইকোলজি যেভাবে বলছে, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি যেভাবে বলছে, সেই বা যারা প্রকৌশলী রয়েছে, প্রকৌশল মনোবিজ্ঞানী রয়েছে, তারা যেভাবে বলছে সেভাবে কিন্তু যন্ত্রপাতির নকশাটা হচ্ছে এবং সেভাবে যন্ত্রপাতিটা তৈরি হচ্ছে। এবং সেই যন্ত্রপাতিটা ব্যবহার করছে কে? মানুষ, আমার তোমার মতো মানুষ।
তাহলে আমার সামনে যদি একটা যন্ত্র নিয়ে আসা হয়, যদি সেটা আমি ব্যবহার করতে না পারি, সেই যন্ত্রটার মূল্য কোথায় রইল? মূল্য থাকবে? অবশ্যই মূল্য থাকবে না। আর সেটাকে যতটা সহজভাবে ব্যবহার করা যায়, তাহলে আমি সেটা ব্যবহার করব। যখন সহজ হয়ে যাবে, ওটা ব্যবহার করা সহজ হয়ে যাবে, তখন আমি কিন্তু নির্দ্বিধায় সেটা ব্যবহার করতে পারবো। এবং আমি জানবো যে এটা ব্যবহার করতে, এভাবে ব্যবহার করলে আমার দুর্ঘটনার পরিমাণটা কমে যাবে। আমি নিশ্চিত মনে আমি গান গাইতে গাইতে ব্যবহার করব। প্রকৌশল মনোবিজ্ঞানীদের কাজ হচ্ছে সেটাই, যে মানুষের দ্বারগোড়ায় যন্ত্রপাতিগুলো নিয়ে আসা। কিভাবে নিয়ে আসা? যে মানুষ কতটা সহজভাবে এই যন্ত্রটা পরিচালনা করতে পারে, এটা প্রকৌশল মনোবিজ্ঞানীদের কাজ। এরপর প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এরপর দেখি যে এরপরে আমরা মনোবিজ্ঞানের আরেকটি শাখা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে সমাজ মনোবিজ্ঞান, সোশ্যাল সাইকোলজি। এটা আমরা জানি যে মানুষ সামাজিক জীব, সে একা বাস করতে পারে না, সেজন্য সে সঙ্গ চায়। একটা সময় ছিল আদিমকালে, মানুষ বিভিন্ন গুহায়, জঙ্গলে, গাছে একা একা বাস করত। আর এই একা একা বাস করতে গিয়ে সে নানা ধরনের প্রতিকূলতা তার সামনে আসতো। তাকে বন্য হিংস্র প্রাণী তাকে থাবা দিত, বা তাকে ভয় দেখাতো, বা তাকে নিয়ে যেত শিকার করে। কিন্তু মানুষ যখন একত্রে বসবাস করতে শুরু করলো, তখন কিন্তু মানুষই শিকার করতে পারলো। হ্যাঁ, মানুষ যখন একা থাকতো, তখন সে বন্য হিংস্র প্রাণীর শিকারে পরিণত হতো। আর যখন সে দলবদ্ধভাবে বসবাস করা শুরু করলো, তখন সে শিকার করতে শিখলো। এবং সেই দলবদ্ধতার ফসল কিন্তু আজকের এই আধুনিক সমাজ ব্যবস্থা। মানুষ যদি দলবদ্ধ হতে না পারতো, তাহলে কিন্তু আমরা আজকের এই যে সমাজ, আজকের যে এই ডেভেলপিং কান্ট্রি, হ্যাঁ, যে অত্যাধুনিকতা, এগুলো কিন্তু আমরা পেতাম না। মানুষ সমাজবদ্ধ হতে পেরেছে বিদায়ী আজকের এই সভ্যতা কিন্তু আমরা পেয়েছি। আর এই সমাজবদ্ধতার নাম, হ্যাঁ, সাইকোলজিক্যাল ভাষায় এটাকে যূথচারিতা বলা হয়। যূথচারিতা বা দলবদ্ধতা বা একতাবদ্ধতা বা ইউনিটি। এই ইউনিটির ফলেই কিন্তু, হ্যাঁ, আমরা জানি যে একতাবদ্ধ হয়ে যদি আমরা কাজ করি, তাহলে অনেক কঠিন কাজও কিন্তু সহজভাবে করা যায়। এই সোশ্যাল সাইকোলজি কিন্তু আমাদের এটা শিক্ষা দিয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে মনোবিজ্ঞানের শাখাসমূহ সম্পর্কে একটু তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ। এবং আমাদের যে ধারাবাহিকতা, মানে অনলাইন শ্রেণী কার্যক্রমের যে ধারাবাহিকতা, হ্যাঁ, এটা সরকার যতদিন পর্যন্ত মূল শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা যেতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এভাবেই চলতে হবে। হ্যাঁ, আমরা এভাবে যাব। এবং তোমাদের প্রতি আমার নিবেদন বা আবেদন, তুমি যাই বলো না কেন, সেটা হচ্ছে যে তোমরা এই অনলাইন ক্লাসের সাথেই থাকো। সেটা শুধুমাত্র ন্যাশনাল কলেজ প্রদত্ত যেই অনলাইন ক্লাস তা কিন্তু না, সরকার প্রদত্ত কিন্তু একটা অনলাইন ক্লাস হচ্ছে। তোমরা সেখানেও তোমরা থাকবে, কারণ জ্ঞান যে কোথা থেকে সঞ্চয় করা যায়, কোথা থেকে যে নেওয়া যায়, এটা আসলে এর কোনো শেষ নেই। সেই কবিগুরু কিন্তু বলে গেছেন যে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। আমরা সেটা হওয়ারই চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।